মালিনী রোজ ঘুম থেকে উঠে নিজের বালকনিতে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ওর বালকনির ঠিক উল্টো দিকে একটা অনেক দিনের পুরনো আমলের বাড়ি আছে, খালি পড়ে আছে। বাড়িটা বহুদিন যাবত, বেশ অনেকটাই জায়গা জুড়ে বাড়িটা। আর সব থেকে ভালো লাগে মালিনীর ওই বাড়ির বাগানের শিউলি গাছটাকে। কি সুন্দর সাদা ফুল চাদরের মতো বিছিয়ে পড়ে থাকে গাছের তলায় ভোরবেলা। আর কি মিষ্টি গন্ধ, যেন শরতের আগমনী বার্তা নিয়ে আসে এই ফুলগুলো। মালিনী আকাশের দিকে তাকিয়ে দেখে পেঁজা পেঁজা তুলোর মতো মেঘেদের। শহর থেকে একটু দূরে এই মফস্বলে এলাকায় প্রকৃতিকে বেশ কাছে থেকে অনুভব করা যায়। প্রত্যেকটা ঋতুর মাহাত্ম্য আলাদাভাবে অনুভব করা যায় যেন। শহরের ইট সিমেন্টের ইমারতের আড়ালে তা কখনোই হারিয়ে যায় না। সৌমিত্র যখন এই জায়গায় ফ্ল্যাটটা নেবার আগে মালিনীকে দেখাতে এনেছিল, মালিনী একবার দেখেই হ্যাঁ বলে দিয়েছিল। এখানে শহরের সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গে গ্রামের পরিবেশের আনন্দও উপভোগ করা যাবে এই ভেবে সেদিন মালিনী ভোরবেলা ঘুম থেকে উঠে রোজকার অভ্যাস মতো বালকনিতে দাঁড়িয়ে সদ্য ঝরে পড়া সতেজ শিউলির সুগন্ধকে অনুভব করছিল। হঠাৎই ওর চোখে পড়ে উল্টো দিকের বাড়িটার ছাদে একজন বয়স্ক মহিলা ঘোরাঘুরি করছে। মালিনী ভাবল, তবে কি বাড়িটা ভাড়াতে দিয়ে দিয়েছে? ওই বাড়ির ভদ্রমহিলা তো বহুদিন আগে তার স্বামী মারা যাওয়ার পরই ছেলের সঙ্গে চলে গিয়েছিল। মালিনীর অবশ্য এসব কথা জানবার কথা না, কারণ এমনিতেও তাদের ফ্ল্যাটে সবাই যে যার নিজের নিজের মতো থাকে। কারুর ব্যাপারেই কেউ কোনো অযথা কৌতূহল দেখায় না। সামনে দেখা হলে ওই একটু সৌজন্যমূলক হাসির বিনিময় হয়, ব্যাস, এর বেশি কিছু না। মালিনী ওই বাড়ির সব কথা তার কাজের মেয়ে মালতীর থেকেই জানতে পেরেছে। তার মা নাকি ওই বাড়িতে বহুদিন কাজ করেছিল। মালিনী মনে মনে ভাবল, কই, গতকালও তো মালতী এত বকবক করছিল তার সঙ্গে, কিন্তু ওই বাড়িতে যে কেউ এসেছে সে কথা তো একবারও বলেনি। তবে কি সেও জানে না? বেলার দিকে মালতী কাজে এসেই বলে, ও বৌদি, জানো তো, তোমার বালকনির উল্টো দিকে যে পুরনো বাড়িটা আছে সেই বাড়ির কাকিমা কাল ফিরে এসেছে। তার নাকি আর ছেলের বাড়ি থাকতে ভালো লাগছে না ওই শহরে। বলেই মালতী শুরু করলো, শোনো বৌদি, ওই মাসিমা যতই বলুক, আমার তো মনে হয় আসল সত্যিটা অন্য কিছু। হয়তো ছেলের বউয়ের সঙ্গে মনোমালিন্য হয়েছে আর তাই ফিরে এসেছে এখানে। মালিনী একটু ধমক দিয়ে মালতীকে বলল, সব কথার অত ভিতরে যাবার তোমার কি দরকার আছে মালতী? থাক না, যে যার মতো করে ভালো থাক। ভালো থাকার অধিকার তো সবারই আছে বলো। আর সব কথার খারাপ মানে বের করতে নেই। মাসিমা তো এতকাল ছেলের বউয়ের সঙ্গেই থাকতেন, হয়তো ওনারও ইচ্ছেই উনি এসেছেন এখানে। মালিনীর কথায় মালতী একটু অসন্তুষ্ট হলো মনে হলো। সেদিন পাশের মার্কেট থেকে নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়েছিল মালিনী। ফেরার সময় ওই পুরনো আমলের বাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময় কৌতূহলবশত বাড়িটার গেটের দিকে চোখ পড়ে গিয়েছিল মালিনীর। মালিনী লক্ষ্য করল ওই বাড়ির বয়স্ক ভদ্রমহিলা একজন লোক দিয়ে বাগানটা পরিষ্কার করাচ্ছে। মালিনীকে দেখে ভদ্রমহিলা হাসলেন একটু, তারপরে বললেন, অনেকদিন বন্ধ হয়ে পড়েছিল তো বাড়িটা, তাই অযত্নে অনেক আগাছা জন্মেছে বাড়ির আশেপাশে, আর বাগানটাও ঘাসে ভর্তি হয়ে গেছে, তাই একটু পরিষ্কার করাচ্ছি। ভদ্রমহিলা মালিনীকে দেখে এগিয়ে এসে বললেন, তুমি কি আশেপাশেই থাকো? মালিনী ইশারায় ওর ফ্ল্যাটটা দেখিয়ে বলল, হ্যাঁ, আপনার বাগানের শিউলি ফুলের গাছটা আমার ফ্ল্যাটের বালকনি থেকে স্পষ্ট দেখা যায়। ভদ্রমহিলা হেসে বললেন, তোমার বুঝি শিউলি ফুল খুব ভালো লাগে? তুমি আসবে আমার বাড়িতে, রোজই তো কত শিউলি ফুল ঝরে পড়ে থাকে তলায়। পুজোর ঠিক আগেটায় খুব শিউলি ফুল হয় গাছটায়। জানো, তোমার মেসোমশাই খুব শখ করে এই শিউলি ফুলের গাছটা লাগিয়েছিল, আমি ভালোবাসতাম বলেই ভদ্রমহিলা বললেন, এই দেখো, তুমি আবার কিছু মনে করো না যেন, তোমাকে তুমি বলে সম্বোধন করছি বলে। আসলে
আমার ছেলের বউও তোমারই বয়সী হবে। মালিনী বলল, আপনি আমাকে তুমি করে বললেই আমি বেশি খুশি হব মাসিমা। ভদ্রমহিলা মালিনীকে ওনার বাড়িতে আসতে বলেন একদিন। মালিনীও কথা দেয় যে সে আসবে। সেদিন আর বেশিক্ষণ দাঁড়ায় না মালিনী, ঘরে অনেক কাজ পড়ে আছে যে। তারপর থেকে ভদ্রমহিলা ছাদে উঠলেই মালিনীর সঙ্গে টুকটাক কথা বলতো। তবে যে ধীরে ধীরে মালিনী ওই নিঃসঙ্গ মানুষটার খুব আপনজন হয়ে উঠেছিল তা সে নিজেও বুঝতে পারেনি। আলাপ পরিচয়ের সূত্র ধরে ভদ্রমহিলা মালিনীকে নিজের ঘরে প্রায়ই আসতে বলেন। যদিও মালিনীর সেভাবে সময় হয় না বলে অত যাওয়া আসা করতে পারে না ও, তাই ও নিজেই মাসিমাকে আসতে বলে ওর ফ্ল্যাটে। কিন্তু মাসিমা বলেন, এখানে আমার বাড়ি, তুমি এলে তোমার বেশি ভালো লাগবে মালিনী। আমি বয়স্ক মানুষ, অত হাঁটাচলা করতে পারি না। তারপর থেকে সময় সুযোগ হলেই মালিনী ওই নিঃসঙ্গ মানুষটার কাছে যেত। আর তারপর কোথায় কোথায় কত রকমের গল্প যে করতেন ভদ্রমহিলা, তার হিসেব নেই। ছেলে বউয়ের সঙ্গেই থাকতেন স্বামী মারা যাওয়ার পর থেকে। স্বামী স্ত্রী অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িটা তৈরি করেছিলেন, বাগান সমেত বাড়ি। দুজনেই যে ভীষণভাবে গাছপালা ভালোবাসতেন। কত রকমের গাছ আছে এই বাগানটায়, নিজের চোখে না দেখলে হয়তো মালিনীও বিশ্বাস করত না। মাসিমার কাছেই শোনা মালিনীর, ওনার স্বামী যখন বেঁচে ছিলেন তখন নাকি দুটো লোক সারাদিন কাজ করত বাগানে, অথচ আজ অযত্নে কি দুর্দশা হয়েছে বাগানটার। তাও মাসিমা আসার পর কদিন ধরেই বাগান পরিষ্কারের জন্য দুটো লোক রেখেছেন। না হলে আগে তো ফ্ল্যাটের বালকনি থেকে মালিনী দেখেছে আগাছায় ভরে থাকতো বাগানটা। এই বাগান আর ঘরের টানেই আপাতত মাসিমার এই বাড়িতে পদার্পণ। ছেলে নাকি বলে দিয়েছে, যাচ্ছ যাও, আমরা কিন্তু ওখানে গিয়ে তোমার দেখাশোনা করতে বা বাড়ির দেখাশোনা করতে পারবো না। মাসিমার ছেলে নাকি আবার বিদেশে চলে যাচ্ছে, আর তাই এই পৈতৃক সম্পত্তির প্রতি তার কোনো রকম মোহমায়া নেই। মাসিমা এক প্রকার ছেলের সঙ্গে মতানৈক্য করেই ফিরে এসেছে এখানে। সেদিন রাতে মালিনী যখন সৌমিত্রকে তার মাসিমার গল্প শোনাচ্ছিল, তখন সৌমিত্র মালিনীকে বলল, কি দরকার মালিনী অপরিচিত কারুর সঙ্গে এত ঘনিষ্ঠতা বাড়াবার? আগে তো তুমি নিজের মতো থাকতে এখানে। মালিনী নিজেও হয়তো সৌমিত্রর এই প্রশ্নের উত্তর জানে না। এক অপরিচিতা নিঃসঙ্গ মানুষটার সঙ্গে মালিনীর কেমন যেন একটা অদৃশ্য যোগসূত্র তৈরি হয়ে গিয়েছিল। মানুষটার একাকিত্ব মালিনীকে বড় কষ্ট দিত। কিছুই তো চাইছে না মানুষটা, শুধু একটু কথা বলতে চায়। এই বয়সে নিজের একাকিত্বটাকে হয়তো বা ভাগ করে নিতে চায় মালিনীর সঙ্গে। শেষ বয়সে এক নিঃসঙ্গ মানুষের এতটুকু চাওয়াকে তো পূরণ করা যেতেই পারে। ধীরে ধীরে সময় পার হয়ে যায়। মাসিমাকে মালিনী নিজের মায়ের মতোই সম্মান দেয়। ভালো মন্দ রোজই কিছু না কিছু রান্না করে দিয়ে আসে সে মানুষটাকে, নিজের সামনে বসিয়ে খাওয়ায়। কি পরম তৃপ্তিতে খায় মানুষটা, সেটা দেখে মালিনীর মনেও এক অদ্ভুত পরিতৃপ্তি হয়। নিজের মা বাবা শ্বশুর শাশুড়ি অনেকদিন আগেই মারা গেছে। বয়স্ক মানুষের সান্নিধ্য লাভের সুযোগ তাই মালিনীর হয়নি সেভাবে। আর তাই হয়তো বয়স্ক এই মানুষটাকে কাছে পেয়ে তার স্নেহ মমতার হাত নিজের মাথার উপর সযত্নে সঞ্চিত করে রাখতে চেয়েছে মালিনী। দেখতে দেখতে প্রায় 2 বছর হয়ে গেল মাসিমার এখানে আসার। মালিনী এখন সন্তান সম্ভবা। মালিনীর সূত্র ধরেই সৌমিত্রর সঙ্গেও মাসিমার পরিচয় হয়ে গেছে। মালিনীর সন্তান সম্ভবার খবরে মাসিমা সৌমিত্রকে সবকিছু ভালোভাবে বলে দেন। নিজের মেয়ের মতোই মালিনীকে তিনি যত্ন করেন। শত কষ্ট হলেও ফ্ল্যাটে এসে নিয়মিত মালিনীর দেখাশোনা করে যান। দেখতে দেখতে মালিনীর সন্তান হবার দিন আগত। এক ফুটফুটে মেয়ের জন্ম হলো মালিনীর কোল আলো করে। মাসিমা ভীষণ খুশি নাতনিকে কাছে পেয়ে। মালিনীও খুশি তার মেয়ে দিদার আদর যত্নে বড় হবে এই ভেবে। মাসিমার ছেলে বউ ফোন করলে মাসিমা নতুন অতিথির ঘরে আসার খবর শোনায়। তারাও খুশি এই ভেবে যে
তাদের মা এই বয়সে নিঃসঙ্গ নেই এটা জেনে। মাসিমাই মেয়ের নামকরণ করেছেন। মালিনী আর সৌমিত্র তাতে কোনো আপত্তি করেনি। একজন বয়স্ক মানুষের ভালোবাসা পাওয়ার সৌভাগ্য কজনের হয়? মালিনীর মেয়ে তার এই নতুন দিদুনের কাছে খুব আনন্দে থাকে। মাসিমা সেদিন মালিনীকে বললেন, জানি না কদিন বাঁচবো মালিনী, যদি মরে যাই কখনো, আমার দাহ সংস্কার তোমরাই করে দিও। ছেলে তো আর এত দূর থেকে আসতে পারবে না, সে তো আগেই বলে রেখেছে, তাই তাকে আর বিরক্ত করব না। মালিনী মাসিমাকে ধমক দিয়ে বলল, এসব বাজে কথা না বললে কি হচ্ছে না আপনার মাসিমা? যখন যা হবে দেখা যাবে, এখন ওসব ভাবতে হবে না। কদিন ধরেই মাসিমার শরীরটা ভালো নেই। মালিনী সৌমিত্রকে বলে ডাক্তারও দেখিয়েছেন, সেরকম কোনো সমস্যা তো নেই বললেন ডাক্তারবাবু। মালিনীও তাই নিশ্চিন্তে নিজের ফ্ল্যাটে ফিরে গেল। মালিনী ঘরে ফেরবার জন্য উঠতেই মাসিমা ওর দুটো হাত জড়িয়ে ধরে বলল, অনাত্মীয়া হয়েও অনেক ভালোবাসা পেয়েছি তোমার থেকে এই শেষ বয়সে। যদি কখনো হঠাৎ করে চলে যাই, এই আলমারিটায় তোমার জন্য কিছু রাখা আছে, ওটাকে মাসিমার আশীর্বাদ বলে রেখে দিও সযত্নে। এইটুকু শুধু চাওয়া তোমার থেকে মালিনী। কে জানে কেন আজ মাসিমার কথায় মালিনীর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ঘরে ফিরে মালিনী সারা রাত ঘুমাতে পারল না। পরদিন সকালেই মালিনী সৌমিত্রকে বলে মাসিমাকে দেখতে গেল একটু। দরজা খুলে দিল সর্বক্ষণের কাজের মেয়েটি। মালিনী মেয়েটিকে জানতে চাইল মাসিমার ব্যাপারে। মেয়েটি বলল, এখনো ওঠেনি মাসিমা। মালিনী মাসিমার ঘরে গিয়ে মাসিমার গায়ে হাত দিয়ে ডাকতে গেল মাসিমাকে, কিন্তু এ কি, মাসিমার গা তো বরফের মতো ঠান্ডা। মাসিমা তো সাড়াও দিল না মালিনীর ডাকে। মালিনী ঘরে এসে সৌমিত্রকে বলল একজন ডাক্তারকে সঙ্গে নিয়ে আসতে। ডাক্তার এসে সব দেখে জানালেন অনেকক্ষণ আগেই নাকি মাসিমা মারা গেছেন। মালিনী ঝরঝর করে কেঁদে ফেলল মাসিমাকে জড়িয়ে। মাসিমার ইচ্ছা অনুযায়ী তার অন্তিম সংস্কারের যাবতীয় দায়িত্ব মালিনী পালন করল। পরদিন মালিনীর মনে পড়ল তাকে বলা মাসিমার শেষ কথাগুলো। মালিনী এগিয়ে গেল মাসিমার ঘরে রাখা আলমারির দিকে। তারপর আলমারি খুলে দেখতে পেল মাসিমার লেখা একটা চিঠি। চিঠিটা খুলল মালিনী। স্নেহ ভাজানসু মালিনী, এখানে আসার পর থেকে তোমাকেই নিজের পরম আত্মীয়, পরম আপনজন বলে ভেবেছিলাম। আর তারপর তো তুমি নিজ গুণে কবে আমার মেয়ে হয়ে উঠেছিলে তা নিজেও বুঝতে পারিনি। মালিনী আজ তোমার এই মা তার শেষ বেলায় তোমাকে কিছু দিতে চায়। তুমি যদি সেটা মন থেকে না নাও তাহলে তোমার এই মা মরে গিয়েও শান্তি পাবে না হয়তো। আমার সন্তানও চাই আমি তোমাকে এটা দিই, তাই তুমি যেন কখনোই এটা ভেবে কষ্ট পাবে না যে আমার সন্তানকে বঞ্চিত করেছি। মালিনী, আলমারির ভেতর যে কাঠের বাক্স আছে তাতে আমার সম্পত্তির দলিল আছে। আমি আমার যাবতীয় সম্পত্তি তোমার নামে দানপত্র করে গেলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার এই মাসিমা জানে তার পরম প্রিয় শিউলি ফুলের গাছটার যত্ন তোমার থেকে ভালো আর কেউ করতে পারবে না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইতি, তোমার মাসিমা। মালিনী চিঠি পড়ে ঝরঝর করে কেঁদে ফেলল। এক অনাত্মীয় মানুষও কখনো এত আপন হতে পারে? কে বলে সম্পর্ক এখন আর আগের মতো নেই? সম্পর্ক আগের মতোই আছে, তাকে শুধু খুঁজে নিতে হয়। পরদিন ভোরবেলা মালিনী শিউলি ফুলের গাছের তলায় গিয়ে সদ্য ঝরে পড়া অনেক শিউলি ফুল কুড়িয়ে আনলো। তারপর মাসিমার ফটোর সামনে গিয়ে সেই ফুল সাজিয়ে দিয়ে বলল, তোমার দেওয়া ভালোবাসার স্বরূপ আমি গ্রহণ করলাম, তুমিও আমার এই শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করো। যেখানেই থাকো ভালো থাকো মাসিমা।